আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এডুকেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি আহসান হাবিব রসায়নের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা রসায়নের যে অধ্যায়টি পড়ব সেটি হলো পদার্থের গঠন, অর্থাৎ তোমাদের তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা। আজকে আমরা এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়াবো তোমাদের এমসিকিউ এবং যে 2 মার্কের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোর জন্য তোমাদের এই অধ্যায় থেকে কি পড়তে হবে সেগুলো দেখিয়ে দেবো। এবং তোমাদের সৃজনশীল যে প্রশ্ন আছে সৃজনশীল অংশ থেকে ক নম্বর এবং খ নম্বরে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা তোমাদের বইতে অনেক কিছু লেখা আছে, তোমরা গাধার মতো সবগুলো পড়ে দাও, কিন্তু সব তো পড়ার প্রয়োজন হয় না, তোমাদেরকে স্মার্টলি পড়তে হবে। সেজন্য জানতে হবে কতটুকু পড়া লাগবে, কতটুকু বাদ দিতে হবে। আজকে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কতটুকু পড়া লাগবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। পদার্থ পদার্থের গঠন প্রথমেই রয়েছে। এখান থেকে তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে যে ইতিহাস থেকে আসতে পারে যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কে বলেছিল। ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে এবং যা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য, তিনি এর নাম দেন অ্যাটম। এখান থেকে এটুকু। 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জর্জ ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফল থেকে মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র ও অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। এখানে কোন বিজ্ঞানী কোনটা বলেছিল এইটুকু মনে রাখতে হবে। তারপরে আসি তোমাদের এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি জানবো এগুলো তোমরা পড়ে নেবে। মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি। এখানে আছে মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তাই এখানে কতটি পদার্থ আবিষ্কৃত হয়েছে, যে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে তৈরি হয়েছে, এগুলো কৃত্রিম মৌল বলা হয়। তারপরে যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক পদার্থ বা মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন চক, আমরা উদাহরণ দিই চককে ভাঙলে কি কি পাওয়া যায়? ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেন। তারপর পানি, একটা সাধারণ উদাহরণ, পানিকে ভাঙলে কি পাওয়া যায়? হাইড্রোজেন আর অক্সিজেন। সাধারণত মৌলিক পদার্থ নিয়ে 2 বা ততোধিক মৌলিক পদার্থ সমন্বয়ে কিন্তু যৌগিক পদার্থটা গঠিত হয়। তারপরে আসে পরমাণু আর অণু। তো পরমাণুটা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। যেমন হাইড্রোজেন পরমাণু, এর একটা একটা পরমাণু, অক্সিজেন পরমাণু ও। তারপর অণু, মৌলিক বা যৌগিক ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। পানির অণু মানে 2 বা ততোধিক পরমাণু মিলেই কিন্তু অণু গঠিত হয়। যেমন পানির অণু H2O, অক্সিজেনের অণু O2 মানে 2টা অক্সিজেন। তারপরে তোমাদের এই খ নম্বরে আসতে পারে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্যটা কি সেটা আসতে পারে, তোমরা সেটা একটু পড়ে রাখবা, এখান থেকে পড়লেই বুঝতে পারবা। তারপরে মৌলের প্রতীক কাকে বলে? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন এখানে হাইড্রোজেন ইংরেজি নামে হাইড্রোজেন, এখানে প্রথম অক্ষরকে, সংক্ষিপ্ত নামের প্রথম রূপকে, অক্ষরকে, এখানে প্রথম অক্ষর কি? হাইড্রোজেন, এইটা হলো সংক্ষিপ্ত রূপ, এটাই হলো এই মৌলের প্রতীক। অক্সিজেনের ও, নাইট্রোজেনের N। এমন অনেক মৌল আছে, 118টি মৌল আছে। তোমরা এগুলো দেখে নেবে যে তোমরা এরপর পরবর্তী অধ্যায়তে দেখবে যে একটা পর্যায় সারণী আছে, সেখান থেকে তোমরা প্রথম 30টা মুখস্থ করে ফেলতে পারো, কারণ তো বিভিন্ন কাজে এই 30টা তোমাদের লাগবেই, সেজন্য তোমরা এই 30টা মৌল দেখে রাখবে। তারপরে এখানে দেখো কার্বন রয়েছে, ক্লোরিন রয়েছে, ক্যালসিয়াম, এগুলো তোমরা মুখস্থ করবে। আসতে পারে যে সোডিয়ামের প্রতীক কি, অ্যান্টিমনি প্রতীক কি? Sb। তারপরে মার্কারি প্রতীক কি? Hg। এগুলো তোমরা দেখে রাখতে পারো, বহু নির্বাচনীতে আসতে পারে। তারপরে আসছে সংকেত। সংকেতটা কি? হাইড্রোজেনের সংকেত অণু, পরমাণুর, মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কোনো মৌল বা যৌগের অণুকে প্রকাশ করা
সূত্রকে সংকেত বলা হয়। যেমন আমরা যে দেখলাম উপরে মৌলের প্রতীক বা যোজনী, আমি এর আগে তোমাদের যোজনী সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও থেকে তোমরা দেখে নেবে যে যোজনীটা কি। আর প্রতীক মানে এই যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপের সাহায্যে যে মৌলের অণুকে যৌগের অণুকে প্রকাশ করা হয় সেটাই হলো মৌলের সংকেত। যেমন তোমরা পানির সংকেত জানো H2O, এখানে 2 হলো গো অক্সিজেনের যোজনী এবং 1 হাইড্রোজেনের যোজনী। এবং প্রতীক কি, অক্সিজেনের প্রতীক O এবং হাইড্রোজেনের প্রতীক H। এই দুইটা এভাবে প্রতীক আর যোজনীর সাহায্যে কিন্তু সংকেত তৈরি হয়। এখানে তোমরা সংকেতগুলো মুখস্থ করবে, কারণ আসতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, বহুনির্বাচনীতে এগুলো আসতে পারে। পরমাণুর সাংগঠনিক কণা, একটা পরমাণুতে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি কি কণা থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে কি, ইলেকট্রন। এই ইলেকট্রন সম্পর্কে তোমরা জানবে, প্রোটন সম্পর্কে জানবে, নিউট্রন সম্পর্কে একটু পড়বে। তারপরে এই যে প্রকৃত ভর, এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ভরগুলো তোমরা দেখে রাখবে, এগুলো তোমার বহু নির্বাচনে আসতে পারে। এগুলো দরকার নেই, শুধু এই যে ভরগুলো তোমরা দেখে রাখবে, এগুলো তোমাদের ম্যাথ করতেও কাজে লাগবে, এগুলো দেখে রাখবে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? কোনো মৌলের একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এক কথায় যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলা হয়। তো পারমাণবিক সংখ্যা কে কি দিয়ে প্রকাশ করা হয়? এখানে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা আসতে পারে। তারপরে আসতে পারবে ভর সংখ্যা কাকে বলা হয়। ভর সংখ্যা কাকে বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। এই যে এখানে তোমাদের পরীক্ষার খাতায় এভাবে একটা মৌল দেওয়া থাকতে পারবে। এই মৌল থেকে তোমাদেরকে বের করতে বলতে পারে যে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো কোনটে কোন কোনটে কত, এটা বের করে দিতে বলতে পারে। এখানে এই যে মৌলের যদি একটা মৌল দেওয়া থাকে, তাহলে যে নিচে যেটা থাকে সেটা হলো পারমাণবিক সংখ্যা, এটা সবসময় পারমাণবিক সংখ্যা, এবং উপরে যেটা থাকবে সেটা সবসময় ভর সংখ্যা থাকবে। যে 23, এটা হলো ভর সংখ্যা, সোডিয়ামের ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11। তোমাদের এই যে এর পরবর্তী অধ্যায়তে যে পর্যায় সারণী রয়েছে, সেই পর্যায় সারণী থেকে তোমরা বললামই 30টা মৌলের এভাবে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাটা মুখস্থ করে রাখবে। তার ফল তার ফলে কি হবে, তোমরা প্রোটন সংখ্যা বের করতে পারবে। মানে প্রোটন সংখ্যা তো মানেই পারমাণবিক সংখ্যা, তাহলে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো সব বের করতে পারবে। কারণ তোমাদের যে এমসিকিউতে আসতে দেখা যায় যে একটা মৌলের এরকম দেওয়া থাকলো, ভর সংখ্যাটা দেওয়া থাকলো, প্রোটন সংখ্যা দেওয়া থাকলো, আর ইলেকট্রন সংখ্যা বের করতে বলতে পারে। এই যে এখানে নিচেই তোমরা উদাহরণে দেওয়া রয়েছে যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা গণনা করো। যে আর তোমরা জানো যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার যোগফলই কিন্তু ভর সংখ্যা। তাহলে এই যে এডে এলো প্রোটন সংখ্যা, এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে তোমরা দেখো যে 4, এটা হলো প্রোটন সংখ্যা, আর এটা ভর সংখ্যা 9, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 4, 9 - 4, তাহলে 5 ইলেকট্রন সংখ্যা। এভাবে তোমরা ইলেকট্রন সংখ্যাগুলো বের করতে পারবে। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে দেখা যায় যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা বের করো, কিংবা ইলেকট্রন সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া থাকলো, তোমরা প্রোটন সংখ্যা বের করতে বলতে পারে। অথবা ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা দেওয়া থাকে, ভর সংখ্যা বের করতে পারে, বের করো, এগুলো দিয়ে থাকতে পারে। তারপর পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ঘ নম্বরের জন্য। এগুলো তোমাদেরকে আমি পরে বোঝাবো। এখন শুধু দেখাবো যে এমসিকিউ ক আর খ নম্বরে কোনগুলো আসতে পারে, এইগুলো দেখাবো। বোর পরমাণু মডেল, এগুলো পরে তোমরা বুঝে নিবে, পরে দেখিয়ে দেবো আমরা। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস,
এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে যে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। n হলো কত নম্বর শক্তি স্তর। এখন তোমাদের এমসিকিউতে আসতে পারবে যে 2 নম্বর শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। তখন তোমরা এই যে এই সূত্রর মাধ্যমে বের করবে যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। 2n²। n মানে এখানে 2 নম্বর শক্তি স্তর মানে n এর মান 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা ইলেকট্রন থাকতে পারে। 3 নম্বরে কত, 3 ত্রিকে 9, 9 দুগুণে 18, 18টা ইলেকট্রন থাকতে পারে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা যে প্রধান শক্তি স্তরকে কি বলা হয়, শক্তি স্তরের 4টি উপশক্তি স্তর রয়েছে, কে, এল, এম, এন। এই যে শক্তি স্তরগুলো তোমরা দেখে নেবে। তারপরে আসছে উপশক্তি স্তর। আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরকে এন দ্বারা চিহ্নিত করে, আর উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয়। এল এর মান 0 থেকে -n পর্যন্ত হয়। উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এন উপশক্তি স্তরে কয়টা এন যে শক্তি স্তর, 1 নম্বর শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর, একটা। এবং অরবিটালের সংখ্যা কয়টি, অরবিটালের সংখ্যা একটি, যার নাম হলো 1s। 2 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর 2টি, অরবিটাল সংখ্যা 2s আর 2p। আর 3 নম্বরে এল এর মান 0, 1, 2, অর্থাৎ এক্ষেত্রে অরবিটাল সংখ্যা 3টি, 3s, 3p, 3d। আর 4 নম্বরে 4s, 4p, 4d, 4f। 5 নম্বরে অরবিটাল সংখ্যা থাকার কথা 4s, 4p, 4d, 4f। এগুলো তোমাদের ঘ নম্বরে আসবে উপশক্তি স্তরে বের করার সময়, এগুলো তোমরা পরে দেখাবো। তারপরে আরেকটা সূত্র এখান থেকে, প্রতিটি প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি স্তরের সংখ্যা। যদি তোমাদের আসে যে উপশক্তি স্তরের সংখ্যা গণনা করো, তখন এই সূত্র দিয়ে তোমরা বের করবে। এল হলো কত নম্বর উপশক্তি স্তর, বলে দেবে যে 1 নম্বর, 2 নম্বর বা 3 নম্বর। তখন 1 নম্বর হলে 0, 2 নম্বর হলে 1, 3 নম্বর হলে এই যে 2। এভাবে তোমরা মান বসিয়ে উপশক্তি স্তরের সংখ্যা গণনা করে নিবে। আবার প্রতিটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, সুতরাং এই প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এটা 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তারপর ইলেকট্রন বিন্যাসের নীতি রয়েছে, এগুলো তোমার গড় ঘতে আসবে, এগুলো পরে দেখিয়ে দেবো। পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি আর হুন্ডস এর নীতি। তারপরে রয়েছে তোমাদের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে আমি শেখাবো পরবর্তীতে। আইসোটোপ কাকে বলা হয়, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। সংখ্যাটা আসতে পারে, আইসোটোপের সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হাইড্রোজেনের কতটি আইসোটোপ থাকে, হাইড্রোজেনের 7টি আইসোটোপ। তারপরে আসতে পারে যে হাইড্রোজেনের আইসোটোপ 3টির নাম কি, হাইড্রোজেন বা পোর্ট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম প্রকৃতিতে পাওয়া যায়। এই হাইড্রোজেনের এই 3টে আইসোটোপ। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে কার্বন পরমাণুর কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হতে এত গ্রাম। কাজেই কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর আর একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটা হলো তোমাদের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা। তারপরে এখান থেকে আর কিছুই নেই তেমন একটা। আইসোটোপের শতকরা হারও নির্ণয়, এগুলো তোমাদের আসবে না। মোলের গড়, আপেক্ষিক পারমাণবিক ভরের প্রয়োগ, এখান থেকে ম্যাথ পরবর্তীতে দেখানো হবে। তেজস্ক্রিয় আইসোটোপ, আইসোটোপ যে আছে এগুলো কিন্তু খুবই তেজস্ক্রিয়। এই তোমাদের যে তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলো কোথায় ব্যবহৃত হয় তাদের সেইগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন আইসোটোপগুলো কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কি চিকিৎসা ক্ষেত্রে কোন কাজে, রোগ নির্ণয়ে। তোমরা আইসোটোপের ব্যবহার করে একজন রোগীর রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এবারে যে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপে টেকনিশিয়ামকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। তারপর রোগ নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, I-131। তারপরে রোগ নির্ণয়ে কি কোন আইসোটোপ ব্যবহার করা হয়, টেকনিশিয়াম 99। তারপরে কৃষিক্ষেত্রে কি কাজ ব্যবহার করা হয়, ফলের পুষ্টিতে, ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে, তারপরে ফসলের মান উন্নয়নে।
বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয়। তারপরে আইসোটোপ কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব কি কি রয়েছে সেগুলো তোমরা পড়ে নেবে। দেখো আর কিছুই নেই তেমন একটি। এই যে দেখো তোমাদেরকে বলছিলাম না যে প্রোটন সংখ্যা ভর সংখ্যা দেয়া থাকতে পারে, তাহলে তোমাদের এখান থেকে নির্ণয় করতে বলেছে যে পরমাণু একটি মৌল যার প্রোটন সংখ্যা 11 আর ভর সংখ্যা 111 আর 252 নিচে কোটি দ্বারা পরমাণু প্রকাশ করা যায়, তাহলে কি প্রোটন সংখ্যাটা নিচে থাকে আর ভর সংখ্যাটা উপরে থাকে? তাহলে কোনটা হবে? তোমাদের অ্যান্সারটা হবে এই যে ঘ নম্বর, প্রোটন সংখ্যা 111 আর ভর সংখ্যা 252। আবার এখান থেকে আসতে পারে যে প্রোটন সংখ্যাটা দেওয়া রয়েছে, ভর সংখ্যাটা দেওয়া রয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যাটা বের করো। এমসি করতে এমনও প্রশ্ন আসতে পারে। তাহলে ম্যাথ রয়েছে কিছু। একটি মৌলের পারমাণুর প্রকৃত ভর যদি এত হয়, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো তোমাকে করায়নি, পরবর্তীতে আমি করিয়ে দেবো। তোমাদের পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা আমি দেখাইছি যে আসবে। এই যে দুইটি পরমাণু নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, ব্যাখ্যা করো। নিউক্লিয়ন সংখ্যা কি? মানে ভর সংখ্যা সমান কিন্তু এই যে নিউটন সংখ্যা ভিন্ন। নিউটন সংখ্যা এই যে 29 আর 30, এর আলাদার কারণ কি? এর কারণ হলো প্রোটন সংখ্যার কারণে। প্রোটন সংখ্যা কম বেশি হয়ে থাকে, সেই জন্য এগুলো আলাদা হয়ে থাকে। তার মৌলিক প্রতীক কাকে বলে এটাও জানাইছি। পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয়? তোমরা যদি রাদারফোর্ড পরমাণুর মডেলটা ভালো করে পড়ো, তাহলে তুমি এই যে পরমাণু কখন বর্ণালী সৃষ্টি হয় এই প্রশ্নটারও অ্যান্সারটা পেয়ে যাবে। তো এই পদ্ধতি আর তেমন কিছুই নেই, এইগুলো তোমরা পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ অথবা 2 নম্বর প্রশ্নের জন্য। আর আমি এই পরবর্তী ক্লাসে তোমাদের গ নম্বর এবং এই যে মৌলের যে সবচেয়ে একটা, এই অধ্যায়ের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটাই শুধু এই অধ্যায়টার জন্য নয়, তোমাদের ফুল রসায়ন কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে আমি তোমাদের রসায়নের এই যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ফুল ধারণা দেবো এবং আশা করি তোমরা বুঝতে পারবে। আর আজকের ক্লাসটা তোমরা তোমাদের বইতে যে তোমাদের নিজ নিজ বই আছে সেগুলোকে তোমরা দাগিয়ে নেবে, কতটুকু পড়া লাগবে সব পড়ে তোমরা পরীক্ষার আগে রিভিশনের ক্ষেত্রে যদি সব পড়তে যাও তাহলে যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাবে। সেজন্য তোমরা নির্দিষ্ট অংশ পড়বে, যেগুলো তোমাদের দরকার সেইগুলো পড়বে। অতিরিক্ত পড়ার কোনো দরকার নেই, ফলে অতিরিক্ত পড়ার ফলে চাপ সৃষ্টি হবে, যার ফলে তোমাদের এক্সাম হলে যে কিছুই মনে থাকবে না, সব কিছুই ভুলে যাবে আর এক্সামটা খারাপ করবে। তাই যেগুলো বললাম সেগুলো পড়বে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ